দ্বিতীয় দিনের মতো কাকরাইল মোড়ে জগন্নাথের শিক্ষার্থীরা আবাসন সহ ৩ দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। শিক্ষার্থী সাম্য হত্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক, আধাবেলা ক্লাস পরীক্ষা বন্ধ, প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি। ইশরাককে দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় আজও সমর্থকদের বিক্ষোভ, মানববন্ধন কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। অনাদর অবহেলায় মৌলিক অধিকার বঞ্চিত প্রায় ১০ লাখ পথশিশু, জড়াচ্ছে অপরাধ ও মাদক কারবারে, আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি। প্রকল্প আমাদেরকে শিক্ষা দেয় এটা কাজ করবে কি করবে না, সেটিকে আসলে স্কেল আপ করা বা ছড়িয়ে দেওয়ার জন্য দীর্ঘমেয়াদী কর্মসূচি নেওয়া দরকার। স্বাগত জানাচ্ছি এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। আবাসন ব্যবস্থা নিশ্চিত সহ ৩ দফা দাবিতে কাকরাইল মোড়ে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী রকিবুল রাহাত। রাহাত, আপনার মাধ্যমে বিস্তারিত জানতে চাই যে আসলে তাদের দাবি আদায়ের জন্য তারা কোনো কর্মপরিকল্পনা এখন পর্যন্ত ধার্য করেছে কিনা বা সে বিষয়ে কোনো ঘোষণা দিয়েছে কিনা। অনেক এখন পর্যন্ত কিন্তু তারা কোনো আলাদা কোনো কর্মসূচি ঘোষণা করেনি। তবে তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের ৩ দফা দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কাকরাইল মোড়ের অবস্থান ছাড়বেন। এবং আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে সকাল থেকেই কিন্তু আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা আবার নতুন করে আরও অনেক শিক্ষার্থী তারা এই কাকরাইল মোড়ে এসে অবস্থান নিয়েছে। এবং শুধুমাত্র যে শিক্ষার্থীরাই এসেছেন তাই কিন্তু নয়, আমরা দেখেছি যে শিক্ষার্থীদের সঙ্গে একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষকেরা রয়েছেন সেই শিক্ষকেরাও কিন্তু এখানে এসেছেন। কিছুক্ষণ আগে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রইস উদ্দিনের সঙ্গে কথা হয়েছে। তিনি বলছেন যে তাদের শিক্ষার্থীরা যেসব দাবিগুলো করছে সেই সব দাবিগুলোই যৌক্তিক এবং এই দাবিগুলোর যতক্ষণ না পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা শিক্ষার্থীদের পাশে আছে বলেও আমাদেরকে জানিয়েছেন। এবং একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে শুধুমাত্র কিন্তু এই কাকরাইল কেন্দ্রিক নয়, যদি না দাবি পূরণ না হয় তাহলে সারা ঢাকা এবং সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে পড়ার একটি হুঁশিয়ারি কিন্তু তারা দিচ্ছেন। আমি একটু জানিয়ে রাখতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আবাসনের ৭০% শিক্ষার্থীদের আবাসন ভাতা প্রদানের একটি দাবি করেছে। এবং একই সঙ্গে আগামী যে একনেক সভা রয়েছে সেই একনেক সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় ক্যাম্পাস যেটি নির্মাণ করার কথা রয়েছে সেটির প্রকল্প আবার সংশোধনী করার একটি দাবি তুলেছেন। এবং আর তাদের আরেকটি দাবিতে তারা যেটি বলছেন যে আগামী বাজেটে যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য পর্যাপ্ত বাজেট রাখা হয়, বাজেটের যেন কোনো ধরনের কাটছাট না করা হয়, সেই বিষয়ের দাবিও কিন্তু তারা এখানে করছেন। এবং গতকাল সকাল 11টার দিকে মূলত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হন এবং পথিমধ্যে কাকরাইল মোড়ে আসার পর কিন্তু পুলিশি বাধায় তারা মূলত এই কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেয়। এরপর সারাদিনব্যাপী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে স্লোগান দিয়েছেন, নানান ধরনের আন্দোলন করেছেন। এবং সন্ধ্যার পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কিন্তু সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠক হয়েছে। এবং তারপরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি মূলত জগন্নাথ শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণযোগ্য বলে তিনি কিন্তু জানিয়েছিলেন। কিন্তু শিক্ষার্থীরা বলছেন কোনো ধরনের আশ্বাস নয়, তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কাকরাইল মোড় ছাড়বেন না। এই ছিল কাকরাইল থেকে আমার কাছে সবশেষ। অনেক সহকর্মী রকিবুল রাহাত যুক্ত ছিলেন এবং জানাচ্ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কাকরাইল মোড়ে জড়ো হয়ে তাদের যে ৩ দফা দাবি জানাচ্ছিলেন তার সবশেষ। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যার প্রতিবাদে আজ শোক দিবস পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তারা অর্ধ দিবস ক্লাস এবং পরীক্ষার ছুটিও কিন্তু পালন করছে। সে বিষয়ে সবশেষ তথ্য জানার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী শাহাদাত অব্রর কাছে। অব্র, আপনার মাধ্যমে জানতে চাই যে আসলে ঠিক শিক্ষার্থীরা কি দাবি জানাচ্ছেন আজকে এবং পাশাপাশি আমাদেরকে একটু জানাবেন যে
ছাত্রদলেরও তো আজকে একটা কর্মসূচি দেওয়া আছে, তো সেই কর্মসূচি কি তারা শুরু করেছে কিনা, পালন করা শুরু করেছে, এটা কি তথ্য আছে আপনার কাছে? এই মুহূর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ছাত্রদলের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু পালন করা হচ্ছে এই ভিসি চত্বরে। এখানে কিন্তু বলা চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু তাদের পক্ষ থেকে যে দাবিটি সেটি কিন্তু উত্থাপন করছে। বলা হচ্ছে যে নিরাপদ ক্যাম্পাসে যে দাবি, সেই দাবিটি তাদের মুখে ফুটে উঠছে এবং বলছে যে যেই সাম্য হত্যা সেটির বিচার কিন্তু তারা চাইছেন এবং তাদের স্লোগানে কিন্তু তারা 11টা থেকেই তাদের বিচারের দাবিতে এখানে অবস্থান গ্রহণ করেছেন। এখানে এই কর্মসূচি ডাক দিয়েছে ছাত্রদল এবং তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু শোক পালন করছে। আপনি বলছিলেন যে ক্লাস এবং পরীক্ষা অর্ধ দিবস 1টা পর্যন্ত কিন্তু বন্ধ রয়েছে। সেই অনুযায়ী কিন্তু আমরা দেখেছি যে ক্লাসরুমগুলো ফাঁকা এবং আগে যেখানে সকাল থেকেই মুখরিত হতো ক্যাম্পাস, সেখানে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। তার সাথে সাথে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় পতাকা অর্ধ নমৃত দেখেছি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পতাকা, সেই পতাকাটি অর্ধ নমৃত করা হয়েছে এবং তার সাথে সাথে যদি বলে রাখতে চাই যে গত মঙ্গলবার রাত 11টার দিকে কিন্তু মূলত সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশ থেকে কিন্তু যেই সাম্য তার কিন্তু তার নিহত হওয়ার ঘটনা ঘটে, হত্যার ঘটনা বলতে হয়, হত্যার ঘটনাটি ঘটে। সেই হত্যার ঘটনায় কিন্তু পুরো ক্যাম্পাস ফুলে ফেঁপে ওঠে এবং বলে তাদের পক্ষ থেকে নানা ধরনের দাবি জানানো হয় এবং যারা কিনা হত্যার সাথে সংশ্লিষ্ট তাদের কিন্তু বিচারের দাবি জানানো হয় এবং তারা বলছেন যে এই যে এই হত্যা এটি যেন কোনোভাবেই পুনরাবৃত্তি না হয় এবং বলা হয় যে এই যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু নিরাপত্তার চাদরে ঘিরে ফেলার একটি প্রত্যয় করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি। গতকালকে আমাদেরকে জানানো হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এরিয়া সহ যেখানে অন্ধকার আছে সেখানে কিন্তু সেখানে আলোর ব্যবস্থা করা হবে। তার সাথে সাথে একটি নিরাপত্তা বাহিনী গঠন করে সেখানে কিন্তু ছাত্রদের যেন নিরাপত্তা থাকে সেই জন্য কিন্তু ব্যবস্থা করা হবে। তার পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানের কথা বলা হয়েছে। সেখানে আমরা দেখেছি যে নানা ধরনের অন্ধকারে নানা ধরনের অসঙ্গতি হয় বা নানা ধরনের কর্মকাণ্ড ঘটে। সেই কর্মকাণ্ড বন্ধ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কিছুক্ষণ আগেও কিন্তু উচ্ছেদ অভিযান করেছে এবং তার পাশাপাশি কিন্তু বলা হচ্ছে সেখানে সিসিটিভি ক্যামেরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পাশে কিন্তু সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করবেন। এই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আজকে নানাভাবে নানা ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানান দেওয়া হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং আলোর যে ব্যবস্থা সেটি খুব দ্রুতই করা হবে। তার পাশাপাশি বলা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে বিশেষ করে সেখানে একটি নিরাপত্তা বাহিনীর মাধ্যমে আলোর ব্যবস্থার মাধ্যমে একটি নিরাপত্তা চাদরে ঘিরে ফেলার কথা কিন্তু তারা জানিয়েছেন। আর এই যে এখানে ভিসি চত্বরে কিন্তু এই মুহূর্তে কয়েকশো মানুষ অবস্থান নিয়েছেন যারা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তারা বলছেন যে তাদের যেই সাম্য হত্যা, সেই সাম্য হত্যার বিচার তারা চান এবং অতি দ্রুত তাদেরকে যেন গ্রেফতার করা হয়। তার পাশাপাশি বলা হয়েছে যে কোনো প্রয়োজনে যে কোনো সংকটে কিন্তু এই যে ছাত্র সমাজ সবসময় ছিল এবং থাকবে, কিন্তু কোনোভাবেই ছাত্রদেরকে অনিরাপদ করে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের এমন কোনো জায়গা যেন না থাকে যেখানে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো মানুষ ব্যক্তি কোনোভাবে যেন তারা মনে করে নিরাপদ বোধ না করতে পারে, এমন কোনো জায়গা যেন না থাকে। আর সেজন্য কিন্তু বলা হয়েছে ভিসি চত্বরে এসে তারা কিন্তু তাদের দাবিগুলো জানিয়েছেন। তার পাশাপাশি কিন্তু তারা তাদের নানা ধরনের যে দাবি সেটি কিন্তু উঠে এসেছে। এবার আমরা চলে যেতে চাই ময়মনসিংহে। সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, আপনি তো এই মুহূর্তে আনন্দমোহন কলেজে আছেন এবং সেখানেও ছাত্র দলের যারা প্রতিনিধি তারা কিন্তু তাদের যে সমস্ত কর্মসূচিগুলো সেগুলো পালন করছেন। বিশেষ করে সাম্য হত্যার প্রতিবাদে পুরো বাংলাদেশেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্তরের ছাত্ররা নেমে আসছেন, তাদের দাবি জানাচ্ছেন। আমি আপনার মাধ্যমে জানতে চাই যে ঠিক আনন্দমোহন কলেজের শিক্ষার্থীরা কোনো নির্দিষ্ট দাবির কথা বলেছেন কিনা, পাশাপাশি তারা কোনো কার্য দিবস ধার্য করেছে কিনা এই প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে, কি তথ্য আছে আপনার কাছে?
অনেক আসলে ছাত্রদল কর্মী যারা রয়েছেন তারা খুবই মর্মাহত, তারা ব্যথিত। তাদের একজন সহকর্মী তারা হারিয়েছেন। মূলত শাহরিয়ার আলম সামনের যারা হত্যা করেছেন সেসব সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় কিন্তু আজকে সারা দেশেই কিন্তু যে কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো রয়েছে সেখানে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী কিন্তু তাদের অবস্থান কর্মসূচি এবং কালো ব্যাজ ধারণ করে কিন্তু প্রতিবাদ কর্মসূচি তারা কিন্তু দিয়েছেন। এবং সেখানে তারা যে দাবিটি তুলছেন যে প্রতিনিয়তই কিন্তু আসলে কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো কিন্তু অস্থির হয়ে যাচ্ছে এবং বহিরাগতদের সমাগম বাড়ছে এবং সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের নিরাপত্তার ঝুঁকিটাও বাড়ছে। সেই জায়গা থেকে আন্দোলন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে কিন্তু কলেজ ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছেন তারা তো রয়েছেন, পাশাপাশি সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন কলেজের তারাও কিন্তু অবস্থান কর্মসূচি এখানে গ্রহণ করেছেন এবং কালো ব্যাজ ধারণ করেছেন এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ নিন্দা এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করছেন এবং যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে তারা কিন্তু তার প্রতিবাদ জানিয়ে দেবেন বলে কিন্তু তারা বলছেন। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা একাডেমি সংলগ্ন স্থানে কতিপয় সন্ত্রাসী ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2018-19 বর্ষের শিক্ষার্থী স্যার এফর রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে কিন্তু আজকে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল কর্মসূচি কিন্তু ঘোষণা করেছিল এবং তারই আলোকে ময়মনসিংহ সহ পলিটেকনিক ইনস্টিটিউট এবং অন্যান্য যে কলেজ শাখাগুলো যে ছাত্রদলের কমিটিগুলো রয়েছে সেখানে কিন্তু তারা কিন্তু অবস্থান কর্মসূচি গ্রহণ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারী যারা রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক যেন শাস্তি হয় সেজন্য কিন্তু তারা কিন্তু নানান ধরনের স্লোগান দিচ্ছেন এবং পাশাপাশি তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা যেটা বলছেন যে আমরা সাম্প্রতিক সময়ে কিন্তু কলেজ ক্যাম্পাসগুলোতে কিন্তু অনেক বহিরাগত দের আনাগোনা দেখতে পাওয়া যায় এবং যার জন্য কিন্তু শিক্ষার্থীরাও কিন্তু নিরাপদ নয় এবং ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া বিবাদ কিন্তু লেগেই আছে, ক্যাম্পাস উত্তপ্ত হচ্ছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন সময় কিন্তু মারামারি সহ বা বিভিন্ন হত্যার ঘটনাও কিন্তু ঘটছে এবং সেই বিষয়গুলো রোধে আইন শৃঙ্খলা বাহিনীকে যেমন তৎপর হওয়ার কথা বলছেন, পাশাপাশি কিন্তু যাতে শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে তারা যেন নিরাপদ থাকে এবং সুন্দর একটি শিক্ষা পরিবেশ গড়ে ওঠে সেই কথাটিও কিন্তু তারা জানাচ্ছেন এবং সর্বোপরি সাম্যের হত্যার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন ছাত্রদলের কর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে সর্বশেষ আমার কাছে অনেক। সাম্য হত্যার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করছে ঢাকা এবং ময়মনসিংহের ছাত্ররা, সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন তথ্য সহকর্মীরা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করার জন্য সেখানে দ্বিতীয় দিনের মতো আন্দোলন এবং সেখানে সমাবেশ করছে তার সমর্থকেরা, সে বিষয়ে সবশেষ জানার জন্য আমরা চলে যাব সহকর্মী আসিফ ইকবাল খান আপনার কাছে। আসিফ, আপনার মাধ্যমে জানতে চাই যে সমাবেশের মাধ্যমে তাদের যে দাবি সে দাবিগুলো কি কি এবং পাশাপাশি জানাবেন যে দ্বিতীয় দিনের মতো তো তারা কর্মসূচি পালন করছে, নির্দিষ্ট করে আগামী কোনো কর্মসূচি কি এখন পর্যন্ত ঘোষণা করেছেন কিনা তারা? ক্ষমতা থেকে বাইরে রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবে, জনগণকে ভোটের সুযোগ দিতে দেওয়া হয়নি। কর্মসূচিটি হচ্ছে এটা কিন্তু তাই আমরা 18 বছর আন্দোলন করেছি। আজকে সকাল 9টা থেকেই কিন্তু এই কর্মসূচিটি শুরু হয় এবং আমরা দেখি প্রথমে নগর ভবনের যে গেটটি আছে অর্থাৎ মূল সড়কটি আছে সেই গেটের সামনে কিন্তু প্রথমে আন্দোলনকারীরা অবস্থান নেয় এবং তারপর খণ্ড খণ্ড মিছিল কিন্তু এই নগর ভবনে জড়ো হয় এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখি নগর ভবনের সামনের যে সড়কটি আছে সেই সড়কটিতে তারা অবস্থান নিয়ে কিন্তু কর্মসূচিটি পালন করে। আকাশের অবস্থা কিছুটা এই আন্দোলনকারীরা কিন্তু তারা কিন্তু নগর ভবনের যে করিডোরটি আছে অর্থাৎ প্রথম তলায় যে করিডোরটি আছে সেখানে কিন্তু কর্মসূচি হচ্ছে নেতৃত্ব উপস্থাপন করছে। আসলে ইশরাক হোসেনের যে রায়টি দিয়েছে সেই রায়ের আলোকে তার শপথ গ্রহণের মাধ্যমে তাকে
উত্তর আসলে মেয়র হিসেবে তারা চাচ্ছেন। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো নির্বাচিত মেয়র নেই, তাই নগরবাসী কিন্তু নাগরিক যে অধিকার বা নাগরিক যে সুবিধাগুলো আছে সেগুলো থেকে বঞ্চিত। সেই জন্য তারা বলার চেষ্টা করছেন যে ইশরাক হোসেনকে যত দ্রুত সম্ভব যদি মেয়রের আসনে বসানো যায় তাহলে নগরবাসী তাদের যে কাঙ্ক্ষিত সুবিধাটি আছে সেটি তারা পাবে। তারা এখানে বলছেন যে এই যে ইশরাক হোসেনকে আদালত যে রায়টি দিয়েছে এবং নির্বাচন কমিশন যে প্রজ্ঞাপন জারি করেছে, তারপরেও তাকে তার যেই দায়িত্বটি সেটি বুঝিয়ে না দেওয়াটা কিন্তু আসলে এক ধরনের প্রতারণা হিসেবে তারা দেখছেন। তারা বলছেন যদি ইশরাক হোসেনকে তার শপথে বহাল করা না হয় এবং তার শপথ অনুষ্ঠিত না হয় তাহলে তাদের যে কর্মসূচি আছে তারা এটি অব্যাহত রাখবেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না আদায় হবে তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। তারা বলছেন ইশরাক হোসেন এই যে মেয়রের পদটি সেটি তারই প্রাপ্য, কারণ তিনি এই অঞ্চলের মানুষের এই এলাকার মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে। তারা বলছেন ইশরাক হোসেন যেহেতু আদালতের রায় পেয়েছে সেহেতু তার এই মেয়র পদে তার নির্বাচন এবং তাকে তার যে অধিকারটি আছে সেটি ফিরিয়ে দেওয়া আসলে সরকারের পক্ষে। তারা বলছেন এই যে তাকে এই পরিবেশী করা হচ্ছে তাকে তার পদটি ফিরিয়ে দেওয়ার জন্য এটি থেকে তারা আদালত অবমাননা হিসাবেও মনে করছেন। তো এই হলো আসলে এখানকার পরিস্থিতি। এইখানকার যারা ইশরাকের সমর্থক আছেন তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই তাদের যে দাবিটি আছে সেটি আদায় না হবে ততক্ষণ তাদের যে কর্মসূচিটি আছে সেটি তারা অব্যাহত রাখবেন এবং তারা বিভিন্নভাবে তাদের যে দাবিটি আছে তো এটি ছিল আমার কাছে নগর ভবন থেকে আসিফ, আপনার কাছে জানতে চাই যে এই কর্মসূচি তো দিদিদন্যের মতো চলছে এবং এটা তো একটা নির্দিষ্ট কর্মসূচি যেখানে তারা দাবিও জানাচ্ছেন, কিন্তু স্পষ্টতভাবে তাদের এই কর্মসূচি যদি পালন না করা হয় বা তাদের দাবি যদি না মানা হয় সেক্ষেত্রে তারা কোনো ধরনের কোনো পদক্ষেপে যাবেন কিনা সে বিষয়ে কি তারা কিছু বলছেন? এখানকার যারা ইশরাকের সমর্থক গোষ্ঠী আছেন যারা এখন এখানে যে আন্দোলনকারীরা আছেন তারা তাদের যে দাবিটি আছে দাবি এবং দাবিটি না মানা পর্যন্ত তাদের যে কর্মসূচি আছে সেটি তারা অব্যাহত রাখবেন এবং তারা অন্য ধরনের কর্মসূচিতে যাওয়ারও তারা সেই ব্যাপারটি বলছিলেন যে তারা প্রয়োজনে কোনো ধরনের কর্মসূচিতেও তারা যেতে পারেন। তারা আসলে বলছেন যে তারা যেই ধরনের যে এই দাবিটি আসলে তারা করছেন যে ইশরাক হোসেন কিন্তু এখানে আদালত কিন্তু সেই 27 মার্চ কিন্তু একটি রায়ের মাধ্যমে জানিয়েছে যে ইশরাক হোসেন কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। তারপরে কিন্তু আমরা দেখেছি 27 এপ্রিল কিন্তু নির্বাচন কমিশন কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করে, সেই প্রজ্ঞাপনে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে উল্লেখ করা হয়, কিন্তু তারপর যে শপথ গ্রহণ প্রক্রিয়াটি সেটি কিন্তু আসলে প্রায় অনেকটা সময় পরেও কিন্তু আসলে অনুষ্ঠিত হয়নি। তো এখানকার যারা আন্দোলনকারীরা আছে অর্থাৎ আমরা যাদের ইশরাক সমর্থক গোষ্ঠী রয়েছে তারা যেটি বলছেন যে এই যে দীর্ঘসূত্রিতা এই দীর্ঘসূত্রিতা আসলে শেষ করা উচিত এবং এই ইশরাক যেই শপথ গ্রহণ এবং মেয়রের পদে বহাল হয় এটি তার আসলে অধিকার, সেই অধিকারটিকে যত দ্রুত সম্ভব ইশরাক হোসেনকে নিশ্চিত করতে হবে এবং তাকে ঢাকা দক্ষিণ কর্পোরেশনের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করছেন তার সহকর্মীরা সমর্থকেরা। সে বিষয়ে সবশেষ খবর রাখছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান। অন্যদিকে 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় আপিল বিভাগে শুনানি শুরু হয়েছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ এই বিষয়ে শুনানি শুরু করেন। এদিন শুরুতেই শুনানি করেন রাষ্ট্রপক্ষ। এর আগে গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের করা আপিল মঞ্জুর করে এই রায় দেয়া হয়। রায় হাইকোর্ট বলছেন শুধু স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপরে ভিত্তিতে আসামিদের সাজা দেয়া যায় না। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় 24 নেতাকর্মী নিহত হন। আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়। 2018 সালে বিচারিক আদালত দুটো মামলারই রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
চট্টগ্রামে প্রধান উপদেষ্টার প্রথম সফরে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নতুন করে আলোচনা এলো নগর সরকার প্রকল্প। এই বিষয়ে প্রধান উপদেষ্টার ইতিবাচক মনোভাব আশাবাদী করছে নগরের মেয়রকেও। আর এই সফরে নগরের জলাবদ্ধতা নিরসন, সড়ক অবকাঠামো, পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছে চট্টগ্রামবাসী। আর এই সময় সিটি কর্পোরেশনের নালা ও খাল পরিচ্ছন্নতার কাজের জন্য যন্ত্রপাতি কিনতে 300 কোটি টাকা বরাদ্দ দেওয়ারও অনুরোধ জানান মেয়র। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বাণিজ্যিক রাজধানীর তকমা পেলেও প্রতি বছরই বর্ষায় বৃষ্টিতে ডুবে যায় চট্টগ্রাম নগরী। নগরবাসীর দুর্ভোগ নিরসনে 4টি সংস্থার আওতায় প্রায় 14,500 কোটি টাকার প্রকল্পের কাজ চললেও মিলেনি সুফল। এজন্য বিভিন্ন সংস্থার কাজে সমন্বয়হীনতা, দুর্নীতি ও যথাযথ পরিকল্পনার অভাবকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। আর একে অপরের উপর দোষ দিয়ে দায় সেরেছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় জলাবদ্ধতা নিরসনে 4 উপদেষ্টাকে তদারকির দায়িত্ব দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এরই মধ্যে 11টি করণীয় নির্ধারণ করে তা শেষ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে 4 মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এরপরই শুরু হয় তোড়জোড়। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রামে প্রথম সফরেও আগামীতে জলাবদ্ধতা শূন্য পর্যায়ে নামিয়ে আসার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। সব সংস্থা সম্মিলিতভাবে কাজ করায় এই মৌসুমে চট্টগ্রামে জলাবদ্ধতার দুর্ভোগ কমবে বলে প্রত্যাশা নগরবাসীর। আমার মনে হয় স্ট্যান্ডার্ড বাড়বে, কাজের আগ্রহ বাড়বে এবং এটাতে বলার অপেক্ষা রাখে না যে হয়তো আগামী মৌসুমে আমরা হয়তো কিছুটা উন্নতি হতে পারে। যদিও মেয়র বলছেন হাজার হাজার কোটি টাকা খরচ করা হলেও চট্টগ্রামকে পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগর হিসাবে গড়তে নগর সরকার গঠনের বিকল্প নেই। এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সিটি গভর্নমেন্টের দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ইতিবাচক সাড়া দেয়ায় আশাবাদী মেয়র। এ সময় সিটি কর্পোরেশনের নালা ও খাল পরিচ্ছন্নতা কাজের জন্য যন্ত্রপাতি কিনতে 300 কোটি টাকা বরাদ্দ দেওয়ারও অনুরোধ জানান মেয়র। খালের উপর বাড়ি উঠে গেছে, নালার উপর ইনস্টিটিউশন হয়ে গেছে, নালার উপর মার্কেট হয়ে গেছে, সো দ্যাট এইগুলো যাতে না হয় সেজন্য নগর সরকার হলে পরে যে জনপ্রতিনিধি মেয়র হিসাবে সমস্ত সেবা প্রদানকারী সংস্থার সাথে একটা সম্পর্ক রাখতে পারলো। প্রধান উপদেষ্টার চট্টগ্রাম সফরে কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি নাগরিক সমাজের সঙ্গে সভায় উঠে আসে বেশ কিছু ইস্যু। এই সময় চট্টগ্রামে বন্ধ হয়ে যাওয়া লোকাল ট্রেন পুনরায় চালু, নতুন হাসপাতাল নির্মাণ, নগরীর যানজট নিরসনে সড়ক উন্নয়ন এবং চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের বন্দরে রূপান্তরের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। সব মিলিয়ে এই সফরে চট্টগ্রাম উন্নয়নকে প্রধান উপদেষ্টা বিশেষ গুরুত্ব দেয় খুশি ব্যবসায়ীরা। সিটি কর্পোরেশন না বলে উনি বলে পৌরসভার সময় তো সবগুলো একসময় করা হতো, ঠিক ওইটাও আদলে যদি করা হয় আমি বলবো যে এটাও তো একটা বড় ডেভেলপমেন্ট। বন্দরের চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দরের সাথে ভারতের 7 সিস্টার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সংযোগ স্থাপিত হবে। এতে বিদেশি বিনিয়োগ, নতুন কর্মসংস্থান তৈরি ও দেশের অর্থনীতির উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন অংশীজন ও ব্যবসায়ীরা। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে 2 বিভাগে বিভক্ত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কলমবিরতি পালন করছে সংস্থাটির কাস্টমস, ভ্যাট ও আয়কর শাখার কর্মকর্তা কর্মচারীরা। সেখানকার খবরাখবর জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, আপনার মাধ্যমে জানতে চাই যে আসলে এই যে কর্মবিরতি যেটা পালন করছেন তারা কতক্ষণ পর্যন্ত আসলে কর্মবিরতি পালন করবেন, তেমন কোনো তথ্য জানিয়েছেন কিনা? আর কর্মকর্তা কর্মচারীরা এবার কি বলছেন এই কর্মবিরতি নিয়ে? অনেক শুরুতেই যদি কর্মবিরতির আপডেট তথ্যটি আপনাকে জানাই, সেটি হচ্ছে আজকে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি সকাল 10টায় শুরু হয়ে বিকাল 3টা পর্যন্ত চলার কথা থাকলেও আমরা বিভিন্ন বিভাগগুলো যেমনটি দেখেছি যে কিছু কিছু বিভাগে কিন্তু তারা কার্যক্রম চালাচ্ছেন। তারা যেটি বলছেন যে তারা তাদের পক্ষ থেকে স্থগিত করেছেন, তবে আমরা এখানটায় অফিসিয়ালি কোনো ধরনের
বক্তব্য পাইনি যে তারা এই কলম বিরতি তারা স্থগিত করেছেন। একই সাথে আপনি জেনে থাকবেন যে এখানটায় যে কলম বিরতির যে মূল বিষয়টি মূলত এসেছে যে সম্প্রতি আপনার অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন যে রাজস্ব নীতি এবং ব্যবস্থাপনা বিভাগ দুইটি মধ্য দিয়ে কর রাজস্ব তথা বাংলাদেশের কর জিডিপির যে লক্ষ্যমাত্রা বলা হয়েছিল যে সেটি বাড়ানোর জন্য, কেননা আপনি জেনে থাকবেন যে এশিয়ার মধ্যে কর জিডিপি হারের মধ্যে বাংলাদেশ কিন্তু একেবারে বলা চলে খুবই খারাপ অবস্থা রয়েছে, যেটির যদি আপনাকে সংখ্যায় বলি যে 7.4-এর ঘরের দিকে, যেটি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এর মধ্য দিয়ে বিভিন্ন ব্যবস্থাপনায় উন্নতকরণ, সেই সাথে কর রাজস্ব এবং কর আহরণ বৃদ্ধি সহ বিভিন্ন বিষয় করার জন্য মূলত এটি করা হয়েছে। আমরা বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে যেটি বলছেন যে তারাও সেই বিষয়গুলোকে তারা স্বাগত জানাচ্ছেন, তবে তারা যেটি বলছেন যে এনবিআর সংস্কারের যে একটি কমিটি করা হয়েছিল, সেই কমিটির যে তারা যে সংস্কারের জন্য যে সুপারিশগুলো দিয়েছিলেন সেই সুপারিশের বিষয়ে তারা কিন্তু অবগত নয়। তারা আমাদেরকে যেটি বলছিলেন যে সেটি আসলে কি বলা, আপনি ভালোভাবে উপস্থাপন করা হয়নি, সেটি অভ্যন্তরীণভাবে কাজটি করা হয়েছে, যার প্রতিবাদে তারা কিন্তু কলম বিরতি পালন করছে আজকে দ্বিতীয় দিনের মতো। এবং আজকে দুপুর 3টার দিকে হয়তোবা একটি সংবাদ সম্মেলন হতে পারে, সেখানটায় হয়তো তারা আন্দোলনের যে তাদের গতিবিধি তারা সেটি জানাবেন। এবং এই মুহূর্তে যে অবস্থাটি বিরাজ করছে, আপনি যেটি বলছিলেন যে এখানটায় কাস্টমস, ভ্যাট, ট্যাক্সের সহ যেই আনুষঙ্গিক যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন করাঞ্চলের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু পদত্যাগ করছেন। তো বলা চলে অনেক এখানটায় আমরা যে পরিস্থিতি লক্ষ্য করছি সেটি হচ্ছে এখনটায় একদিকে কলম বিরতি চলছে, আরেকদিকে কিছু কিছু বিভাগে কার্যক্রম শুরু হয়েছে। অনেক এই ছিল আমার কাছে রাজস্ব ভবন থেকে সর্বশেষ। রাজস্ব ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিয়া আমিরুল। মতাদর্শিক ভিন্নতা সত্ত্বেও মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। তিনি বলেন, সকালে সংসদ ভবনের এলইডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকের শুরুতেই তিনি এমন মন্তব্য করেন। আরও বলেন, দেশের শাসন কাঠামোকে যেমন পরিবর্তন দরকার, তেমনি রাজনৈতিক দলগুলোর মধ্যেও গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে। এ সময় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়েই সংস্কার ইস্যুতে ঐক্যমত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে। সবার মতামতের ভিত্তিতে তৈরি হওয়া জুলাই সনদ বাংলাদেশের আগামী দিনগুলোর রাজনীতির পথরেখা তৈরি করবে। সবার একটা অঙ্গীকার, জাতীয় সনদ বলেন, ন্যাশনাল কনসেনসাস বলেন, সেগুলোর একটা জায়গায় আসতে পারবে। যদিও আমাদের দেশের ইতিহাসে এই ধরনের কনসেনসাসের, এই ধরনের সনদের ইতিপূর্বে অনেক তৈরি হয়েছে। সকলে মিলে একটা ঐক্যের মধ্য দিয়ে অগ্রসর হতে পারি, যে ঐক্যের মধ্য দিয়ে আমরা একটি ফ্যাসিবাদী শাসনের যে শীর্ষ ব্যক্তি তাকে এবং তার অনুসারীদেরকে দেশ থেকে পলায়নে বাধ্য করতে পেরেছি। মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে পুশিনের ঘটনায় এখন পর্যন্ত 132 জনকে আটক করেছে বিজেপি। নতুন করে আজ ভোরে কুলাউড়ার মুরইছড়া সীমান্ত থেকে আরও 14 জনকে আটক করা হয়েছে। বিস্তারিত জানাতে বড়লেখা থানা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, আপনার মাধ্যমে জানতে চাই যে অনুপ্রবেশ ঠেকাতে বিজেপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? অনেক আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে চাই যে আজকে সকাল 10টার দিকে কুলাউড়া উপজেলার মুরইচড়া সীমান্ত দিয়ে নতুন করে আরো 14 জন অনুপ্রবেশকারী অর্থাৎ পুশিন করা হয়েছে বিএসএফ কর্তৃক, এবং তাদের খবর পেয়ে বিজিবি 46 বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে। এর মধ্যে 4 জন পুরুষ, 6 জন মহিলা এবং 4 জন শিশু রয়েছে। আমি কথা বলেছিলাম 44 বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল এএসএম জাকারিয়ার সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে তারা 14 জনকে আটক করেছেন এবং তাদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলমান রয়েছে। পরিচয় শনাক্ত হলে তাদেরকে থানায় দেয়া হবে, যাতে করে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। অপরদিকে গতকাল বিকেলে কিন্তু 44 জনকে পাল্লাতন এবং লাতু সীমান্ত দিয়ে, যে 52 বিজিবির সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করা 44 জনকে
বড়লেখা থানায় দেওয়া হয়েছিল। সেখান থেকে ইতিমধ্যে গতকাল রাতে 2 জন এবং আজকে সকালে 3 জন, মোট 5 জন চলে গিয়েছেন। বাকিরা এখনো 39 জন অবস্থান করছেন। এ পর্যন্ত মৌলভীবাজার জেলার সীমান্ত দিয়ে 132 জনকে পুশিন করার ঘটনা ঘটলো এবং এই পুশিন করা 132 জনকে বিজিবি আটক করতে পেরেছে। অপরদিকে বিভিন্ন সীমান্ত দিয়ে কিন্তু যারা আটক হতে পারেন তার এরকম আরো 50, 60, 70-এর মতো লোকজন বাংলাদেশের পুশিন হয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে গিয়েছে। আমি কথা বলেছিলাম যারা নিয়ে এসেছে তাদের সাথে কথা বলে তারা বলেছেন যে ভারতের সীমান্তে এখন পর্যন্ত প্রচুর বাংলাদেশি জনগণ রয়েছে যাদেরকে পুশিং করার চেষ্টা করছে বিএসএফ। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে সীমান্তে পুশিং নিয়ে সবশেষ। মৌলভীবাজার সীমান্ত এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হামিদ। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। প্রশাসনিক ক্যালেন্ডার অনুযায়ী আটিগুটি জাত দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে গাছ থেকে আম নামানো। সকাল থেকেই তা মিলছে রাজশাহীর বাজারে। এই বছর ঘ্রাণ স্বাদে অনন্য হয়েছে আম, নেই কোনো রোগ বালাই। এই মাসেই নামবে আরও সুস্বাদু টসটসে গোলাপভোগ, লক্ষণভোগ আর ক্ষীরসাপাত। আমের ভালো ফলনে খুশি হয়েছেন চাষিরাও। নিরাপদে আম ভোক্তার কাছে পৌঁছে দিতে তৎপর স্থানীয় প্রশাসন। কৃষি বিভাগ বলছে এই বছর রাজশাহীতে বাণিজ্য হবে অন্তত 1700 কোটি টাকার। সজীব আহমেদের ক্যামেরায় বাকিরা জানাচ্ছেন রাকিবুল হাসান। মধুফল আমের পরিপক্কতায় জাল ও লাঠি ঝুড়ি নিয়ে বাগানে আমের গাছিরা ঝোপায় আম নামিয়ে থরে থরে সাজাচ্ছেন খড়ের ওপর। আমের কষ শুকিয়ে রাখা হচ্ছে ক্যারেটে। বাগানে আটি ও গুটির গাছে আমে কোথাও হলুদাভ, কোথাও আবার সবুজে ধূসর। আজ গুটিজাত নামানো হলেও ব্যবসায়ীদের অধীর অপেক্ষা গোপাল, রানী পছন্দ, লক্ষণভোগ ও ক্ষীরসাপাত নিয়ে। এবছর আমের রংরূপ, ঘ্রাণ, স্বাদ মিলিয়ে খুশি কৃষক। তারা বলছেন এবারে আমের ফলন ভালো হয়েছে। পরিষ্কার আমে নেই কোনো রোগবালাই। গাছে আম আছে, মোটামুটি ভালো আছে। আমের ফলন এবার মোটামুটি ভালো, রং টং সুন্দর, কোনো গজব বালা হয়নি, তো এর জন্য আমটা সুন্দর আছে। আম পাকা ধরেছে, নামানি শুরু করেছি। আমের রং মোটামুটি এবারকার বছরে ভালো, কিন্তু দানা একটু ছোট, পানি নাই, এই কারণে। বাগান থেকে নামানো আম বাজারজাত করা হলেও এখন পর্যন্ত বাইরের পাইকাররা নেই হাটে। এছাড়া ক্রেতাশূন্য বাজারে দাম নিয়ে তৈরি হয়েছে হতাশা। স্থানীয় প্রশাসন বলছে চলতি বছর জেলায় এই খাতে বাণিজ্য হবে অন্তত 1700 কোটি টাকার। ভোক্তা পর্যায়ে পরিপক্ক ও বিষমুক্ত আম পৌঁছে দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। চলতি মৌসুমে জেলায় 19,603 হেক্টর জমিতে আমের উৎপাদন লক্ষ্য 2,60,000 টন। রাকিবুল হাসান, এখন রাজশাহী। কাতারে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বুধবার ভোর থেকে উপত্যকাটিতে আইডিএফ এর হামলায় এ পর্যন্ত 84 ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুধুমাত্র উত্তরাঞ্চলের জাবালিয়ায় নিহত হয়েছে অর্ধশত মানুষ। ঘটনাস্থল থেকে আল জাজিরার প্রতিবেদকরা জানান আবাসিক ভবনগুলো লক্ষ্য করে অভিযান চালাচ্ছে আইডিএফ। তাদের মূল উদ্দেশ্য ফিলিস্তিনিরা যেন উত্তরাঞ্চল ছেড়ে অন্যত্র চলে যায়। এদিকে কাতারের দোহায় হামাস ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। যেখানে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতি ও গাজায় জরুরি সহায়তা পাঠানো ইস্যুতে পরোক্ষ আলোচনা হয়েছে। এদিকে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে না দেয়ায় ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। পাকিস্তান সুপার লিগ দিয়ে আবারও ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের মাঝপথে সাকিবকে দলে ফিরিয়েছে লাহোর কালান্দাস। ভারত পাকিস্তান সংঘাতে স্থগিত হয়ে যায় পিএসএল এর আসর। যদিও 17 মে থেকে আবারও মাঠে ফিরছে ফ্রাঞ্চাইজি লিগ। তবে এই মুহূর্তে ঝুঁকির কথা মাথায় রেখে অনেক বিদেশি ক্রিকেটাররাই অনীহা প্রকাশ করছেন না খেলার জন্য, যে কারণে বিদেশি ক্রিকেটারদের খরায় পড়েছে পিএসএল। গুঞ্জন আছে বিদেশি ক্রিকেটার আনতে আবারও প্লেয়ার্স ড্রাফট করতে পারে ম্যানেজমেন্ট কমিটি। আর এদিকে আসরটিতে এর আগে মোট 14টি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান, যার অভিষেক হয়েছিল 2016 সালে। সবকিছু ঠিক থাকলে দীর্ঘ 6 মাস পর মাঠে ফিরবে টাইগারদের সাবেক এই অধিনায়ক। যদিও এই আসরে খেলতে বিসিবির অনাপত্তিপত্র লাগবে সাকিবের। এনওসি পেলেই খেলার সুযোগ পাবেন তিনি।
এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। দ্বিতীয় দিনের মতো কাকরাইল মোড়ে জগন্নাথের শিক্ষার্থীরা আবাসন সহ 3 দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। শিক্ষার্থী সাম্য হত্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক, আধা বেলা ক্লাস পরীক্ষা বন্ধ, প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি। ইশতিয়াককে দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় আজও সমর্থকদের বিক্ষোভ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। অনাদর অবহেলায় মৌলিক অধিকার বঞ্চিত প্রায় 10 লাখ পথশিশু, জড়াচ্ছে অপরাধ ও মাদক কারবারে, আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি। প্রকল্প আমাদেরকে শিক্ষা দেয় এটা কাজ করবে কি করবে না, সেটিকে আসলে স্কেল আপ করা বা ছড়িয়ে দেওয়ার জন্য দীর্ঘমেয়াদী কর্মসূচি নেওয়া দরকার। এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।